আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্সের ভেক্টরের ভিডিও নাম্বার 2। 1 না দেখে এটা আসা যাবে না। 1-এর সব কিছু ভালো করে পড়ার পরে এখানে আসতে হবে। এখন আমি যেই টপিকটা পড়াবো ওই টপিকটা পড়ানোর জন্য এই পর্যন্ত খুবই ভালো করে পড়া লাগবে, খুবই ভালো করে। তো আমি আগে থেকেই বলে দিলাম, না বুঝে না ভালো করে পড়ে এখানে আসার দরকার নেই। এতক্ষণ আমরা যা পড়ছি ওটা আমি হালকা পাতলা রিপিট দিতেছি। হালকা পাতলা রিপিট দেওয়ার পরে আমরা এটা পড়ব, এখান থেকে শুরু করব। আমরা ফার্স্ট ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে যে ভেক্টরের বেসিক, ভেক্টর কি, কয় ধরনের ভেক্টর, 14 টাইপের ভেক্টর, ভেক্টরের কিছু ল, ট্রায়াঙ্গেলের ভিতরে কীভাবে ভেক্টর কাজ করে, প্যারালেলোগ্রাম, ল অফ প্যারালেলোগ্রামের এই যেগুলা, রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, ট্যান থিটা কীভাবে বের করতে হয়, আর ম্যাক্স কী, আর মিনিমাম কী, রেজলিউশন অফ ভেক্টরস আমরা পড়ছি। এই যেটা এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এরকম অনেক সবসময় মনে রাখতে হবে এই দুইটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই দুইটাই লাগে, এটা বেশি টাইম লাগে না। এটা হচ্ছে যখন এই দুইটার মাঝখানে, দুইটা ভেক্টরের মাঝখানে যখন 90 ডিগ্রি না থেকে এরকম থাকবে, 90 ডিগ্রি কম থাকবে, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে দুইটা ভেক্টরের মাঝখানে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রির কম, অবটিউজ অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি বেশি। যদি অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রির কম থাকে তখন আমার এটা অ্যাপ্লাই হবে, বা 90 ডিগ্রির বেশি থাকুক, 90 ডিগ্রি না থাকলে এটা অ্যাপ্লাই হবে। যদি দেখতেছি যে আমি 90 ডিগ্রি এটা, তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আর আমার ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম ক্যালকুলেশনে আমার 90 ডিগ্রি হিসাব করেই থাকে। সো আমার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর এটাই সবচেয়ে ইজি মনে রাখার। এই দুটো একটু হার্ড মনে রাখার, আমি এই দুটা মনে রাখিও নেই, মনে না রেখে এবং খুব পারছি সব কিছু। আচ্ছা, রেজলিউশন অফ ভেক্টরসটা দরকার হলে i2 ডিভাইস দিয়ে নিয়ে, কারণ এটা আমার পড়তে হলে আমার রেজলিউশন অফ ভেক্টর লাগবে। এটা হচ্ছে যে রেজলিউশন অফ ভেক্টরের অ্যাপ্লিকেশন, আর এটা অলওয়েজ 2 মার্কসের জন্য আসবে। ইট ইজ ইজিয়ার টু পুশ আ লন রোলার দেন টু পুশ দেন ইজ এ বোট উইথ আ রোপ। এই দুইটাই আসবে অলওয়েজ 2 মার্কসের জন্য, খুবই কমন এটা কোশ্চেন। আচ্ছা, বলছে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার দেন টু পুশ। আচ্ছা, মানে হচ্ছে যে লন রোলার একটা ফিগার দেওয়া আছে। লন রোলারটা জিনিসটা কি? লন রোলার জিনিসটা হচ্ছে যে ঘাস কাটে না, ঘাস কাটে ওরকম কিছু একটা, ঠিক আছে? আমরা ওইটা দেখবি একটা অ্যাঙ্গেল করে নেয়, অলওয়েজ একটা অ্যাঙ্গেল করে নেয়। মানে যখন লন রোলারটা এভাবে ঠেলা দেয় তখন ওইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে ঠেলা দেয়, এই যে ফিগারের মতো। এই যে এইখানে করতেছে পুশ করতেছে, আর এইখানে হচ্ছে পুল করতেছে। আর আমরা সবসময় দেখছি একটা লন রোলারকে আমরা সবসময় কী করছি, পুল করছি। ইট ইজ ইজিয়ার টু পুল দেন টু পুশ। পুশ করাটা কঠিন, পুল করাটা ইজি, ঠিক আছে? মানে হচ্ছে এটা করা সোজা। যদি আমি এটা একটা ট্রলি হিসাবে নিই, সাপোজ এটা একটা ট্রলি, ঠিক আছে? ট্রলিটা অলওয়েজ কিন্তু আমি এভাবে পুল করছি, তাই না? পুল করাটা সোজা, পুশ করাটা কঠিন। মাঝখানে মানে যখন আমাদের ট্রলি ক্যারি করতে হয় তখন দেখা যায় যে জিনিসটা পুশ করাটা অনেক টাফ হয়ে যায়, পুশ করলে ভারটা বেশি হয়। কিন্তু পুল করলে মানে পিছে নিয়ে টানলে ওটা ইজিলি আসে। চাকাটাও ওভাবেই দেওয়া থাকে যেন আমরা পুল করতে পারি। আচ্ছা, তো এটার কারণটা কি? সাপোজ এটা হচ্ছে লন রোলারটা, নিচে এটা হচ্ছে টোটাল চাক্কায়, এটা রোটেট করে সামনে যায়, ঠিক আছে? প্রথমে আমরা আসি হচ্ছে এই কেসে, এটা হচ্ছে কি পুশ করতেছে, পুশ করার কেসে। আচ্ছা দেখি, আচ্ছা আমি এখান থেকে বুঝাই। ফিগারটা অলওয়েজ সবসময় আঁকতে হবে পরীক্ষায় আসলে। পুশ করতেছে এখানে, এটা হচ্ছে তার মেইন ফোর্স। এই ফোর্সটা মানুষটা দিতেছে। এখানে যদি কোনো মানুষ দাঁড়ানো থাকে, মানুষ দাঁড়ায় এদিক দিয়ে ফোর্স দিতেছে, মানে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা ধরে সে সামনের দিকে ধাক্কা দিচ্ছে, এদিকে ধাক্কা দিচ্ছে, পুশ করতেছে। আচ্ছা,
আচ্ছা, তো এই যে এখানে একটা ভেক্টর হইলো না, এই যে একটা ভেক্টর হইলো, তো এই যে একটা ফোর্স যে সে দিতেছে, এটা দুটা কম্পোনেন্ট আছে অফকোর্স, একটা এক্স এক্সিসের দিকে, একটা ওয়াই এক্সিসের দিকে, তাই না? ওয়াই এক্সিস উপরেও আছে নিচেও আছে অফকোর্স। এটা হচ্ছে এক্স এক্সিসের ফোর্স এফ এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিসের ফোর্স। আর আমরা কি পড়ে আসছি, ওয়াই এক্সিসের ফোর্সের ওয়াই এক্সিসের কম্পোনেন্টের ভ্যালু কি, সাইন সাইন আর সাইন আলফা, আর এক্স এক্সিসের কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে কি জানি আর কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, তো গেল আর কি, ওটা আমার লাগবে না, আর সাইন আলফা কজ আলফা। দেখো এই দিকে একটা ফোর্স দিছে, এটা গেছে এইদিকে, একটা ফোর্স গেছে এক্স এক্সিসের দিকে, আর একটা ফোর্স গেছে ওয়াই এক্সিসের দিকে। এখন ওয়াই এক্সিসের দিকে উপরে গেল না কেন? কারণ উপরের দিকে আমি ওভাবে ফোর্স দিতেছি না যে উপরের দিকে যাবে, জিনিসটা নিচে আসতেছে, তাই না? নিচে যেহেতু আসতেছে, এটা তো এভাবে এরকম তো হয় না। এরকম যদি একটা ভেক্টর থাকে, অফকোর্স এটার একটা রেজলিউশন এদিকে থাকবে, একটা কম্পোনেন্ট এদিকে থাকবে, আর একটা কম্পোনেন্ট এদিকে থাকবে, তাই না? তাহলে এই দুইটার মাঝখানের রেজাল্টেন্ট এটা হবে। এরকম তো কখনো হতে পারে না যে এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এরকম হলে তো ফোর্সটা এইদিকে থাকতো, তাই না? দ্যাটস ওয়াই একটা এইদিকে একটা এদিকে গেল ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আর এই যে লং রুলারটা নিজস্ব ওয়েট, ওটাও কাজ করতেছে নিচের দিকে, তাহলে আমার নিচের ফোর্সটা বেড়ে গেল না? ডাউনওয়ার্ড ফোর্স কয়টা আমার, একটা নিজের ওয়েট, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের যে কম্পোনেন্ট, তাই না? ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট, তাহলে আমার টোটাল ডাউনওয়ার্ড ফোর্স, হেন্স দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য রোলার উড বি ডাব্লিউ, এই যে ডাব্লিউ প্লাস এফ ওয়াই, মানে নিচের দিকে যেহেতু একটা কম্পোনেন্ট আছে তার জন্য এই ওয়েটটা বেড়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি ডাউনওয়ার্ড ফোর্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ডাব্লিউ আর এইটা দুইটা যোগ হইতেছে, আর এই এফ এক্সটার জন্য এটা সামনে যাচ্ছে, এফ এক্সটা অলওয়েজ বেশি হবে এফ ওয়াইয়ের চেয়ে, দ্যাটস ওয়াই তোমার সামনে যাবে। যদি এফ ওয়াই প্লাস ডাব্লিউ এই দুইটার ভ্যালু যোগ করার পর যত আসবে তার চেয়ে বেশি যদি তোমার এফ এক্স হয়, সামনে যাওয়ার কম্পোনেন্ট যদি বেশি হয়, তাহলেই তোমার রোলার সামনে যাবে, ঠিক আছে? তাই না? আইদার তোমার রোলার নিচের দিকে ভর দিয়ে এক জায়গায় থাকবে, নাহলে এটা সামনে যাবে। নিচে তুমি যতক্ষণ এফ ওয়াই প্লাস ডাব্লিউ ফোর্সের চেয়ে বেশি, এফ ওয়াই প্লাস ডাব্লিউ ফোর্সের চেয়ে বেশি ফোর্স তুমি না দিতে পারতেছো এফ এক্সের দিকে যতক্ষণ বেশি ফোর্স না আসতেছে ততক্ষণ এটা লড়বে না। যখন এফ এক্সের ফোর্স এই দুইটা ফোর্সের যোগফলের থেকে বেশি হবে, তখনই রোলারটা লড়বে। তার মানে হচ্ছে তোমাকে এটা লাড়ানোর জন্য, পুশ করার ক্ষেত্রে এটাকে লাড়ানোর জন্য এফ এক্সের দিকে অনেক ফোর্স দিতে হইতেছে, তোমাকে অনেক বেশি ফোর্স দিতে হইতেছে। আর এইখানে আমরা আসি পুলের ক্ষেত্রে, পুল করার ক্ষেত্রে ফোর্সটা যাবে এদিকে। আমি জিনিসটা টানতেছি, এখানে একটা মানুষ দাঁড়ানো আছে, আমি এই হ্যান্ডেলটা ধরে টানতেছি এইদিকে, তো এটা যদি, ঠিক আছে, তো একটা যাবে এক্স এক্সিসে এদিকে যাবে, এটাকে যদি আমরা রেজলভ করি কম্পোনেন্টসে, আচ্ছা, পুল করার ক্ষেত্রে এইদিকে একটা ভেক্টর গেছে, এটাকে যদি আমি কম্পোনেন্টসে রিজলভ করি, আমার এ এক্স এক্সিসের দিকে একটা আসবে, ওয়াই এক্সিসের দিকে আরেকটা আসবে, তাই না? আর মনে রাখতেছে আমার এখানে 90 ডিগ্রি। তো এইখানে আমার একটা ফোর্স আছে নিচের দিকে, আর উপরের দিকে একটা ফোর্স আছে, তাই না? তাহলে এই নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স দুইটা মিলে দুটোটাই অমিট হয়ে যাবে। মানে এই যে ওয়েটটা আছে না, ওয়েটটা এফ ওয়াইয়ের কারণে অমিট হয়ে যাবে, তখন এটা ওয়েটলেস মনে হবে। ওয়েটলেস না হইলেও অনেকটা কমে যাবে, যার কারণে শুধুমাত্র আমার কাজ করবে কি এফ এক্সটা, যেইটার জন্য এফ এক্সটা কিন্তু লন রোলারকে সামনে আগানোর জন্য ওই একমাত্র কাজ করতেছে, সামনে আগানোর জন্য ও একমাত্র কাজ করতেছে। আর এই দুটো হচ্ছে, এই ডাব্লিউটাও ভিলেন, এফ ওয়াইটাও ভিলেন। তো ভিলেন যখন দুজনেই মারামারি করে মরে যায়, তখন ওর আর কিছু করা লাগে না, ওর
ইজি উইন। তো এখানে সেম কাহিনী, এফএক্সের এফএক্স ইজিলি এখন অল্প মানে ফোর্স দিলেও তুমি লন রুলারটাকে সামনে আগাতে পারবা, বুঝছো, এইভাবে। তো এইখানে এটা হচ্ছে মানে টপিকটা তো বুঝলি কেমনে কিসের জন্য পুল করা সোজা পুশ করার চেয়ে। তো এইখানে মেইনলি দেখাইলো যে এইভাবে তোমার ভেক্টরের রিজলিউশনকে কাজে লাগায় লাইফে। মানে এইরকম কেস তো আরও আছে অনেক, তাই না? বইতে দেওয়া আছে 2টা। তো যখন যদি কোনো রকমভাবে আসলো পরীক্ষায় একটা আউট অফ বুক, যদিও আসে না, বাট যদি আসে অলওয়েজ সবসময় কেস সেমই, মানে এভাবে একটু খালি মাথাটা খাটাইলেই হয়। এখন আসে পুলিং দ্য বোট উইথ আ রোপ। আচ্ছা আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হবে মানে লং রোপ ইউজ করতে হয় বোটটাকে টানার জন্য, সবসময় লং রোপ ইউজ করতে হয়। ওয়াই উই ইউজ লং রোপ টু পুল বোট ফ্রম ব্যাঙ্ক, ঠিক আছে, মানে সরি ফ্রম ব্যাঙ্ক না, টু ব্যাঙ্ক, মানে নদীর তীরে নৌকাটাকে আনার জন্য আমরা সবসময় লম্বা দড়ি কেন ইউজ করতে হবে? লম্বা দড়ি ইউজ করে আমি ইজিলি আনতে পারি কেন? কারণ হচ্ছে যে আমি দেখাই। আচ্ছা দেখো, সাপোজ এখানে আরে একটা লোক দাঁড়ায় আছে আরে, আর এই যে আর থেকে ও পর্যন্ত ওর দড়িটা, এই দড়িটা ছোট দড়ি, ঠিক আছে, আর এই যে দড়িটা এটা হচ্ছে বড় দড়ি। প্রথমত আমরা ছোট দড়ির কথাটা বলি। ছোট দড়ি ইউজ করে সে এফ ফোর্স ইউজ করে টান দিতেছে। তো এই এফ ফোর্সটা রিজলভ হবে 2টা ফ্যাক্টরে, এফ ওয়াই ভেক্টর, এফ ওয়াই কম্পোনেন্ট আর হচ্ছে এফ এক্স কম্পোনেন্ট, 2টা কম্পোনেন্ট হইল। এখন আমার নেওয়া লাগবে বোর্ডটা ওই দিকে, সো আমার এখানে এফ ওয়াইটা বেশি লাগবে এফ এক্সের চেয়ে। আচ্ছা সরি, আমাকে হচ্ছে বোর্ডটা ব্যাংকের দিকে নিতে হবে না, আমাকে নিতে হবে হচ্ছে এফ এক্স, মানে সামনের দিকে বোর্ডটা আগাইতে হবে, ঠিক আছে, সামনের দিকে আগাইতে হবে আমাকে। ব্যাংকে আসে, ব্যাংক থেকে সামনের দিকে নিতে হবে। এর জন্য কি করতে হবে? আচ্ছা, তো এদিক দিয়ে টান দিতেছে, ঠিক আছে, মানে এইখানে দাঁড়ায় একটা লোক বোটটাকে টান দিতেছে যাতে সে রিভারে আরও সামনের দিকে আগায়, ঠিক আছে। এর জন্য মানে ব্যাংকে সেটা বোটটা পার্ক করা ছিল দেখে সে বোটটাকে এখন দড়ি দিয়ে টেনে একটা ভেলোসিটি দেওয়ার চেষ্টা করতেছে, এরকম কাহিনী, ঠিক আছে। পুলিং ফরওয়ার্ড আ বোট বাই আ পিস অফ রোপ, ফরওয়ার্ড মানে সামনের দিকে আগাইতে হবে বোটটাকে, এরকম একটা কেস, ঠিক আছে। কোনো কারণে বোটটাকে আমার সামনের দিকে আগাইতে হবে, বোটটা এইখানে আছে, আমাকে নিতে হবে এই দিকে, আমাকে এই দিকে আগাইতে হবে, তো আমার রোপের সাহায্য লাগতেছে এখানে। আচ্ছা, তো এই একটা লোক আরে দাঁড়ায় আছে, একটা ছোট্ট দড়ি ইউজ করে এফ ফোর্স দিয়ে রোপটাকে সামনে আগানোর চেষ্টা করতেছে। লোকটা একটু এদিকে দাঁড়ানো আরে। তো এই এফ ফোর্সটাকে আমি 2টা কম্পোনেন্টে ভাগ করি, এফ এক্স আর এফ ওয়াই। আচ্ছা, এখন এই এফ ওয়াই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা নিউট্রালাইজ হয়ে যাবে। কিভাবে নিউট্রালাইজ হয়ে যাবে? এটা হচ্ছে যে রিভারের যেই কারেন্ট আছে, রিভারের যেই স্রোত, ওই স্রোতের কারণে নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাংকের দিকে দেখবা যে স্রোতটা হচ্ছে এই যে এরকম, এদিকে বাড়ি খেয়ে আবার এদিকে আসবে, দ্যাটস ওয়াই এই ফোর্সটা নিউট্রালাইজ হয়ে যাবে, মানে অমিট হয়ে যাবে, মানে কাজ করবে না, কাজ করলেও খুবই অল্প মানে কাজ করবে। তো আমার এখানে করতেছে কাজ এফ এক্স, যেটা হচ্ছে দায়ী বোটটাকে এদিকে আনার জন্য, এইটার কারণে বোটটা এদিকে আসতেছে। তো এর জন্য আমার এফএক্স ফোর্সটা বেশি লাগতেছে। এখন যদি দড়িটা ছোট হয়, আচ্ছা, তো আমার দড়িটা ছোট হইলে কি হবে? আচ্ছা, ওইটা পরে আসি, আগে আমি আসি হচ্ছে যে আমি এতটুকু তো বুঝলাম যে আমার এফ ওয়াইটা এখন অচল, কারণ হচ্ছে এফ ওয়াইটা আর স্রোতের যেই ফোর্সটা, স্রোতের তো আলাদা ফোর্স আছে, 2টা মিলে 0 হয়ে গেছে,
ঠিক আছে, স্রোতটা হচ্ছে অপোজিট, মানে ব্যাংকের থেকে বাড়ি খাইতেছে, বাড়ি খেয়ে আবার এদিকে আসতেছে। সো এফ ওয়াই বাদ। আমার শুধু কার্যকর কী মানে কামের খাম কী আছে, এফ এক্স আছে আমার কাছে, শুধুমাত্র এফ এক্স আছে আমার কাছে। তো এই এফ এক্স ফোর্সটা, এটার ভ্যালু কী আমাকে বলো। এফ এক্স ফোর্সের ভ্যালু হচ্ছে এফ কস থেটা, থেটা বা আলফা যেটাই হোক, এখানে থেটা দেওয়া আছে তো আমি থেটা দিলাম। আর এখানে আসলে এফ, আমার আগে যখন পড়ছিলাম তখন ছিল আর কস আলফা, এখানে আমার আছে এফ আর থেটা দেওয়া আছে, তো আমি এখানে দেবো এফ কস থেটা। আচ্ছা, তো আমার এফ এক্স ফোর্সটাকে বাড়াইতে হবে। যদি আমি বোর্ডটাকে ফরওয়ার্ড নিতে চাই, অফকোর্স আমাকে এফ এক্স ফোর্সটা বাড়াইতে হবে। এফ এক্স ফোর্সটা বাড়ানোর কীভাবে বাড়াবো? এফ এক্স ফোর্সটা বাড়াবো আমি তখনই যখন এফের ভ্যালু বাড়বে বা কস থেটার ভ্যালু বাড়বে। তো এফ তো আমার কনস্ট্যান্ট, এফ তো আমাকে একটা দিয়েই দিছে, আমি বাড়াইতে পারবো শুধুমাত্র কস থেটা। কস থেটার ভ্যালু কখন বাড়বে? তুমি ক্যালকুলেটারে দেখো, যদি কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, কস 90 ডিগ্রি হচ্ছে 0, মোটামুটি এরকম, আমি শিওর এরকমই। কস 90 ডিগ্রি মেবি 0, করে দেখি আমি, এটাই ক্যালকুলেটারে দেখি। কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1। সো আমি এটা জিনিসটা খেয়াল করতেছি যে যতই আমি থেটা বাড়াইতেছি, অ্যাঙ্গেল যত বাড়াইতেছি তত আমার কমতেছে। সো আমি যদি এখানে কস 0 দিই তাহলে আমি হায়েস্ট ভ্যালু পাইতেছি, শুধু 0 ডিগ্রিতে আমি হায়েস্ট ভ্যালু পাইতেছি, তাই না? কারণ কজের হায়েস্ট ভ্যালু 1। তাহলে থেটার ভ্যালু কমলে আমার এফএক্সের ফোর্স বাড়তেছে, থেটার ভ্যালু কমলে মানে থেটা যদি বেশি হয় তাহলে এফএক্সের ফোর্স কমবে, থেটা যদি কম হয় তাহলে এফএক্সের ফোর্স বাড়বে। তো আমার থেটার ভ্যালু কমাইতে হবে। কমাইতে কীভাবে আমি কমাবো? আমি যদি দড়ি বেশি বা বড় করি, এত বড় দড়ি নেই আমি, তখন আমার থেটাটা কমে যেতেছে, দেখতেছো? এই দড়িটা বড়, এই দড়ির ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটাও ছোট। সো এইখানে যেহেতু অ্যাঙ্গেল ছোট, তাহলে আমার এফএক্সের ফোর্স বাড়তেছে, তাই না? কারণ অ্যাঙ্গেল ছোটো মানে থেটা ছোটো মানে হচ্ছে এফএক্সের ফোর্স বেশি, আর থেটা বড় মানে হচ্ছে এফএক্সের ফোর্স কম। দ্যাটস ওয়াই লং রুট ইউজ করে। বইতে এই জিনিসটার এক্সপ্লেনেশন ভালো করে দেওয়া নেই বইতে, এটা হালকা একটু কনফিউজিং ম্যাটার। তো এইটা 60% কেসে এটা আসে, 40% কেসে এটা আসে। আর লং হ্যান্ডেল অফ আর ট্রলি ব্যাগ, এটা বলছে নিজে করতে, আমিও বলবো নিজেই করতে। এই দুটো যদি বুঝে থাকো তাহলে এটা নিজে করতে হবে, শুধু এটা না, বাকি যত আছে সব নিজেই বুঝে নিতে হবে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল কম্পোনেন্টস অফ আ ভেক্টর অ্যান্ড ভেক্টর অ্যালজেব্রা। ডেফিনেশনটা পড়তে হবে না, আছে কি? আচ্ছা, এই টপিকটা একটু ডেসক্রাইব করতে হবে, ডিটেলে যেতে হবে। আমি সাপোজ এটা একটা গ্রাফ, ঠিক আছে? সাপোজ ধরি আমরা এটা একটা ভেক্টর, এই যে এই পর্যন্ত একটা ভেক্টর, এতখানি একটা এ ভেক্টর, এটার ম্যাগনিটিউড হচ্ছে 5 মানে 5 মিটার। সাপোজ এটা 5 মিটার, তো এইটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার। এটা আমরা ইউনিট ভেক্টর পড়াশোনা করছি, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, প্রত্যেকটা 1 মিটার, তাই না? প্রত্যেকটা 1 মিটার। সো এই এ ভেক্টরের ইউনিট ভেক্টর হবে এতটুকু, জাস্ট এতটুকু, যেটাকে আমি এ ক্যাপ দিয়ে ইন্ডিকেট করতে পারবো, ঠিক আছে? সো এর ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ। সিমিলারলি গ্রাফে এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে, এটা হচ্ছে অরিজিন। দেখো, এক্স অ্যাক্সিসও কিন্তু একটা ভেক্টর, এটারও ভ্যালু আছে। কীভাবে আছে? 1 2 3 4, এটার একটা ডিরেকশন আছে এইদিকে। সো এক্স অ্যাক্সিসও একটা ভেক্টর, ওয়াই অ্যাক্সিসও একটা ভেক্টর, খুবই বড় কাইন্ডের ভেক্টর, বাট ভেক্টর 1 2 3, এটার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশন আছে, সো এটা ভেক্টর আমি বলতে পারি। সো
এর যেরকম আমি একটা ইউনিট ভেক্টর বের করছি এ ক্যাপ, স্মল লেটারে এ ক্যাপ, এক্স অ্যাক্সিসেরও ইউনিট ভেক্টর আমি বের করি, এটাকে আমি বলবো আই ক্যাপ। এক্স অ্যাক্সিসের জাস্ট এতটুকু পার্টকে আমি জাস্ট এই এতটুকু ওয়ান পার্টকে আমি বলতেছি আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের ওয়ান পার্টকে আমি বলতেছি হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে? এবার সো একটা ভেক্টর আমি যদি বলে যে ভেক্টরটা 2 ডাইমেনশনাল, তার মানে হবে এ ইজ ইকুয়াল টু আই প্লাস জে, এ ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে। ঠিক আছে? সাপোজ আরেকটা আমি গ্রাফ আঁকি। সাপোজ এইখানে একটা পয়েন্ট, এটা একটা ভেক্টর। ঠিক আছে? পয়েন্টটা হচ্ছে 3 5, 3 হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, 5 হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে। তো এই ভেক্টরটার হবে হচ্ছে, এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 3i প্লাস 5j, এরকম। ঠিক আছে? যদি কোনো ভেক্টরে এভাবে লেখা থাকে যে 3i প্লাস 5j, তখন বুঝতে হবে এটা এক্স অ্যাক্সিসের দিকে 3 ঘর গেছে আর ওয়াই অ্যাক্সিসের দিকে 5 ঘর গেছে। তাহলে আমার পয়েন্টটা এই দিকে, মানে এই পয়েন্টটা আর অরিজিন যদি আমি মিলাই, তারপর যে ভেক্টরটা ক্রিয়েট হবে সেটা হবে এ ভেক্টর। ঠিক আছে? তো এখন আমাকে মাঝে মাঝে 3 দেওয়া থাকে না, 5 দেওয়া থাকে না, সো আমি তখন এ এক্স ইউজ করি, এ ওয়াই ইউজ করি। তো যখন এ এক্স দেওয়া থাকবে তার মানে বুঝে নিতে হবে যেটা এক্সের ভ্যালু, এক্সিসের ভ্যালু মানে 3, আর এ ওয়াই দেওয়া থাকলে মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু মানে হচ্ছে 5, এরকম। সিমিলারলি যদি 3 ডাইমেনশন হয়, 3 ডাইমেনশন জিনিসটা হচ্ছে এভাবে আঁকি আমরা। 3 ডাইমেনশন জিনিসটা একটু বোঝার, যদি একটা পিঁপড়া এই খাতার উপরে হাঁটে তাহলে এটাকে আমরা বলবো 2 ডাইমেনশনালভাবে হাঁটতেছে। যখন এই পিঁপড়াটা উড়া শুরু করবে, মানে যখন পিঁপড়াটা উড়া শুরু করবে তখন ওটাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল পজিশনে আছে। বা এভাবে এক্সপ্লেন করা যায়, যদি পিঁপড়াটা এই খাতার উপরে থাকে, তখন যদি আমাকে জিজ্ঞেস করে পিঁপড়াটা কোথায়, তখন আমি বলতে পারবো যে ওটা এই পয়েন্টে আছে, এখানে পিঁপড়াটা আছে। মানে হচ্ছে এখান থেকে আমি দেখব কতখানিক, এটা সাপোজ একটা গ্রাফ। ঠিক আছে? তখন আমি বলবো যে এখান থেকে এই পয়েন্টটাই পিঁপড়াটা আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 5, মানে 6 5 পয়েন্টে আছে, যেটা একটা 2 ডাইমেনশনাল থিং। কিন্তু যখন পিঁপড়াটা উড়া শুরু করবে, হাওয়াতে আসবে, তখন কী হবে? তখন আমার 3 ডাইমেনশনালের সাপোর্ট নিতে হবে, জেড অ্যাক্সিস আসবে। ঠিক আছে? তখন আমার পিঁপড়াটার পজিশন বের করার জন্য জেড অ্যাক্সিসের হেল্প নেওয়া লাগবে। এভাবেই আসছে আমার 3 ডাইমেনশনাল জিনিসটা। আর এটা যখন আমি আঁকবো তখন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই একটা যে একটা এভাবে একটা আসবে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এরকম। আচ্ছা, তো তখন যে কোনো যদি একটা ভেক্টর থাকে এরকম একটা, এটা তো আমি হাওয়াতে আছে এই ভেক্টরটা, কিন্তু এইভাবে খাতায় করতেছি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেক্টরটা হাওয়ায় আছে। ভেক্টরটা সাপোজ এ ভেক্টরটা আমি তখন এভাবে লিখব। এ ভেক্টরের ভ্যালু তখন আসবে এরকম একটা ভ্যালু আসবে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। ঠিক আছে? কে জিনিসটা কি? কে জিনিসটা হচ্ছে জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আই, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর জে, জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর কে, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর হচ্ছে এ জেড। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার ভেক্টর লেখার ফর্ম। গেল 3 ডাইমেনশনাল কেস। অলওয়েজ ভেক্টরটা এরকমভাবেই আসবে, এ এক্স, এ ওয়াই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখন আসি আমার ভ্যালু কীভাবে বের করতে হবে।
ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছি? ভ্যালু বলতে ম্যাগনিটিউড। এ ভেক্টর দেওয়া আছে এরকম, সরি এটা হচ্ছে এ এক্স, এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, এরকম একটা ভেক্টর আমার সাপোজ দেওয়া আছে। এটার এখন ম্যাগনিটিউড বের করা লাগবে। ম্যাগনিটিউড হোয়াট ইজ, মানে ম্যাগনিটিউড বলতে আমি কি বলতেছি, এটা হচ্ছে এ ভেক্টর, এটার একটা ডিরেকশন আছে, আমি ডিরেকশনটা বাদ দিয়ে জাস্ট ওর ভ্যালুটা জানতে যাচ্ছি। তো তখন কি হবে, তখন আমার কীভাবে আমি ওর ভ্যালুটা আনবো, ম্যাগনিটিউড টানবো, তখন আমার একটা মডিউলার সাইন ইউজ করতে হবে এরকম, ঠিক আছে? ইকুয়ালস টু দিব আমি রুট ওভার একটা বসাবো, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, প্লাস এ জেড স্কোয়ার, এভাবে ইকুয়ালস টু আমার একটা ভ্যালু আসবে, ওইটাই হচ্ছে মানে ওর ম্যাগনিটিউডটা, ঠিক আছে? আর প্রথমে যদি আমি মডিউলাস আনি, মানে এইদিকে যদি এই সাইডে যদি আমার মডিউলাস আনি, তাহলে আমার ওই সাইডে রুট ওভার এরকম হয়ে যাবে। আর মডিউলাস ভিতরে এ ভেক্টর থাকলে ইকুয়ালসটা আমি লিখতে পারি শুধু জাস্ট এ, সুতরাং এ ইজ ইকুয়াল টু একটা ভ্যালু আসবে। এখন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ এক্স এ ওয়াই সরায় যদি এরকম একটা ভ্যালু থাকে যে 3i প্লাস 2j প্লাস 3k, এরকম যদি একটা ভ্যালু দেওয়াই থাকে, তখন আমার ম্যাগনিটিউড বের করা লাগবে। এ ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু, মানে মডুলার সাইন দিলাম আমি, ইজ ইকুয়াল টু আমি দিলাম 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে আমার √9 প্লাস 4 প্লাস 9 ইজ ইকুয়াল টু কত আছে, 18 প্লাস 22 √22 এর একটা পয়েন্টে ভ্যালু আসবে, সুতরাং এ ইজ ইকুয়াল টু √22, সরি হ্যাঁ √22। তো এভাবে আমার ম্যাগনিটিউড বের করতে হয়। এরপরে আছে আমাদের, এখন আমরা ইউনিট ভেক্টরের জিনিসটাকে আরেকটু অ্যাডভান্স করি। ইউনিট ভেক্টরে আমরা বেসিক জিনিসটা জানছি, এখন একটু অ্যাডভান্স করি। সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 4k, একটা ভেক্টর দেওয়া আছে, বলতে পারবে যে এটার বলা আছে যে এটার ইউনিট ভেক্টর বের করতে, এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে, মানে আমাকে এ ক্যাপ ইজ ইকুয়াল টু হোয়াট চাইতেছে, আমাকে এ ক্যাপের ভ্যালুটা চাইতেছে। ইউনিট ভেক্টর বের করার সূত্রটা আমরা আগেই জানি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, সরি এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ, ঠিক আছে? মানে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মডিউলাস, মানে ভেক্টরের ম্যাগনিটিউড। তো আমি উপরে এ ভেক্টরটা দেই 3i প্লাস 2j প্লাস 4k বাই এর ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড আসবে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমার 3i প্লাস 2j প্লাস 4k, এটা আসবে হচ্ছে √9 প্লাস 4 প্লাস 6 √29। এখন এটাই অ্যান্সার, এটা এইভাবে রাখলেও এটাই অ্যান্সার হবে, বা এটাকে আমি আরেকটু ক্যালকুলেশন করতে পারি, সেটা আমি এখানে লিখতেছি, ইকুয়ালস টু আমি লিখতে পারি 3/√29i প্লাস 2/√29j প্লাস 4/√29k, এই পর্যন্ত আমি লিখতে পারি, এটাই অ্যান্সার। সুতরাং এ ভেক্টরের ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু এটা। ইউনিট ভেক্টর আমরা বের করা শিখলাম, মডিউলাস বের করা শিখলাম, ভেক্টরের 3 ডাইমেনশন ফর্মে কীভাবে লিখতে হয় সেটা শিখলাম, ভেক্টরের 2 ডাইমেনশন ফর্মে কীভাবে শিখতে হয় ওটা কীভাবে লিখতে হয় ওটা শিখলাম। সো আমরা এই পর্যন্ত আমাদের শেষ রেডিয়াস ভেক্টর। এই পর্যন্ত তো তুই আপাতত রাখ, কিন্তু আমি ভিডিওটা আগাবো। মনে রাখ যে ভিডিওটা 1450 সেকেন্ড পর্যন্ত তুই দেখছিস। তো এরপরে আসতেছে আমরা হচ্ছে ডিরেকশন কোসাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট টপিক, ডিরেকশন কোসাইন্স, বাট স্টিল জানা রাখা ভালো, 1-2টা এক্সেপশনাল অঙ্ক এখান থেকে আসে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে একটা 3 ডাইমেনশনালে একটু ইমাজিন করতে হবে, কারণ আমি 3 ডাইমেনশনাল জিনিসটা আমি এভাবে খাতায় আঁকতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না।
একটা জিনিস সাপোজ 3 ডাইমেনশনাল আছে, এই একটা এক্সিস, দুইটা এক্সিস, আর এটা থার্ড এক্সিস, মানে হচ্ছে এক্স ওয়াই জেড। তো এইখানে একটা ভেক্টর আমি দিলাম, একটা পয়েন্ট, এটা হাওয়ায় আছে পয়েন্টটা, আমি পয়েন্টটাকে অরিজিনের সাথে জয়েন করলাম। সো ইট ইজ আ 3 ডাইমেনশনাল ভেক্টর যেটা হাওয়ায় আসছে। মনে কর, ইমাজিন করে এটা হাওয়ায় আছে। তো এটা এক্স এক্সিসের সাথেও একটা অ্যাঙ্গেল করবে, ওয়াই এক্সিসের সাথেও একটা অ্যাঙ্গেল করতেছে, জেড এক্সিসের সাথেও সে একটা অ্যাঙ্গেল করতেছে, ঠিক আছে? এক্স এক্সিসের সাথে সে করতেছে আলফা অ্যাঙ্গেল, ওয়াই এক্সিসের সাথে সে করতেছে হচ্ছে বিটা অ্যাঙ্গেল, জেড এক্সিসের সাথে সে করতে হচ্ছে ওমেগা, আলফা বিটা গামা, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল, জেড অ্যাক্সিসের সাথে সে গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কীভাবে আনবো? ভ্যালু হচ্ছে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স, কজ আমার লাগতেছে বলে এটাকে বলতেছে ডিরেকশন কোসাইন, কজের নাম কোসাইন, ছোট করে আমরা বলি কস, কোসাইন ইনভার্স এ এক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো সিম্পলি মানে হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ারকে কী বলা যায়? এ এক্স বাই এ, মানে এর ম্যাগনিটিউডকেই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বলে, ঠিক আছে? আর বিটা ইকুয়ালস টু এ ওয়াই বাই এ। আর আচ্ছা, এ হচ্ছে আল্লাহরে, এ হচ্ছে এই যে এই ভেক্টরটা, যে ভেক্টরটা আমরা আঁকলাম ওটি হচ্ছে এ ভেক্টর। আর এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জেড, ডিসক্রাইব করা ছিল এ জেড কে, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরতেছি, আর এটা হচ্ছে ওটার ভ্যালু। সো বিটা ইকুয়ালস টু কজ ইনভার্স, এটা ব্র্যাকেটে রাখতে হবে, তো ব্র্যাকেটে রাখতে হবে কজ ইনভার্স এটা। সিমিলারলি গামা ইজ ইকুয়াল টু, গামা হচ্ছে জেড অ্যাক্সিসের, সো জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ওটা হচ্ছে কজ ইনভার্স এ জেড বাই এ। ওকে, ডিরেকশন কোসাইন, ছোট্ট একটা জিনিস ছিল, শেষ। অ্যাডিশন অফ ভেক্টরস উইথ হেল্প অফ কম্পোনেন্ট। আচ্ছা, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাডিশন আর সাবস্ট্রাকশনটা আমি এখন দেখাবো। সাপোজ এ ভেক্টর একটা দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 5k, বি ভেক্টর একটা দেওয়া আছে হচ্ছে 5i প্লাস 1j, 1 যদিও লেখা লাগে না, আমি মেনশন করলাম, প্লাস 4k। তো এ প্লাস বি ইজ ইকুয়াল টু কী হবে? এ প্লাস বি। অলওয়েজ রিমেম্বার, আমার আই এর বিজনেস আয়ের সাথে, জে এর বিজনেস জে এর সাথে, কে এর বিজনেস কে এর সাথে, কেউ কারো ইন্টারফেয়ার করবে না। আয়ের বিজনেস আয়ের সাথে, সো আয়েরগুলো আমি প্লাস করি 3 প্লাস 5i, আইটা রাইট সাইডে লেখাটাই ভালো, প্লাস 2 প্লাস 1 জে, 2 প্লাস 1 জে প্লাস 5 প্লাস 4 কে। সো ইকুয়ালস টু আমি লিখতে পারি এইটাই, এইভাবে প্লাস করতে হয়, প্লাস 3j প্লাস 9k। এখন মাইনাসের ক্ষেত্রে কি? এই দুইটাই ভেক্টর আমি ধরি, এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আয়েরটা আই এ 3 মাইনাস 5i, মাঝখানে প্লাস, তারপরে 2 মাইনাস 1j প্লাস 5 মাইনাস 4k ইজ ইকুয়াল টু মাইনাস 2i প্লাস জে 1j আর কি প্লাস কে 1k। সরি, এগুলো সব ক্যাপ হবে, আমি ক্যাপ দিতেছি না ভুলে, ঠিক আছে? এভাবে প্লাস মাইনাস করতে হয়। আচ্ছা, যদি বলে
এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডিউলাস করতে, এই দুটো ভেক্টর দেওয়া হচ্ছে, এরকম মডিউলাস করতে বলছে। তখন আমি এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর আগে কী আসে ওটা আমি বের করবো। এই যে এখানে আমি বের করলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমার আসছে হচ্ছে এইটা বের করার পরে এইটার ম্যাগনিটিউড আমি বের করবো ইজ ইকুয়াল টু দিয়ে √8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এই যে 9 স্কোয়ার ইকুয়ালস টু √ওভার কত আসে, আচ্ছা 64 প্লাস 9 প্লাস 81 ইকুয়ালস টু একটা কিছু একটা ভ্যালু আসবে। তো এইভাবে আর কি ম্যাগনিটিউড বের করি। আচ্ছা, তো এই পর্যন্ত আপাতত আমরা রাখি এই যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর পর্যন্ত। এরপরে তো আমাদের সব তোর মোটামুটি ধারণা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এরপরই মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। আপাতত আমরা পড়লাম সব বেসিক যা জানার দরকার ছিল মাল্টিপ্লিকেশন করার জন্য, মেইনলি আমাদের মাল্টিপ্লিকেশনটাই লাগতো। তো মাল্টিপ্লিকেশনটা আমরা পরে ধরবো।